Good afternoon, everyone. Today we will going to discuss about second part of normal puparium. On the previous day we was study about puparium part 1, what is puparium and its physiological changes of sexual organ or genital tract organ. তাহলে আজকে আমরা কি কোশ্চেন কভার করব, কমন কমপ্লিকেশন ডিউরিং পিউপেরিয়াম কি হতে পারে, এবং যে কমন কমপ্লিকেশনের মধ্যে একটা হয় পিউপেরিয়াল পাইরেক্সিয়া, সেই পিউপেরিয়াল পাইরেক্সিয়া বা সেপসিস প্রিভেনশন করা হয় কীভাবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেন সেটা দেখে নিই, কমন কমপ্লিকেশন দ্যাট অ্যারাইজ ডিউরিং পিউপেরিয়াম। ঠিক আছে, পিউপেরিয়ামের সময় কী কমন কমপ্লিকেশন হয়। পিউপেরিয়াম যেটা হচ্ছে কোন পিরিয়ডটাকে বলা হয় বলেছিলাম, পোস্টনেটাল পিরিয়ড, ফলোয়িং চাইল্ড বার্থের পরে যে টাইম পিরিয়ড। সাম কমন কমপ্লিকেশন দ্যাট মে অ্যারাইজ ইনক্লুড, কী কমন কমপ্লিকেশন। এক নম্বরে বলছে পিউপেরিয়াল পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া মিনস হচ্ছে এলিভেশন অফ বডি টেম্পারেচার। তাহলে পিউপেরিয়াল পাইরেক্সিয়া অর্থাৎ পিউপেরাল পিরিয়ডে বা পিউপেরিয়াম পিরিয়ডে যে রাইজ ইন টেম্পারেচার হবে, কত হয়, গ্রেটার অর ইকুয়ালস টু 100.4 ডিগ্রি ফারেনহাইট on two separate occasions and 24 hours apart within 10 days। মানে বলছে বডি টেম্পারেচার 100.4 এর বেশি বা তার থেকে সমান হতে পারে। ঠিক আছে, এটা কখন কোন পিরিয়ডে দেখা যাবে, দুটো সেপারেট ওকেশন হবে, মানে দুবার এই টাইম টেম্পারেচারটা মেনটেন হতে থাকে, এবং সেটা হচ্ছে 24 আওয়ার্সের পরে 10 ডের মধ্যে সেটা ডেভেলপ করে। এটা কি কারণে হয়, প্রথমত বলে রাখি যে নন ব্রেস্ট ফিডিং মাদার বা ব্রেস্ট ফিডিং মাদার যেই মাদারই হোক না কেন, হচ্ছে ব্রেস্ট ফিডিং স্টার্ট না করলেও তার কিন্তু প্রথম দিন থেকে কি হয়, আফটার ডেলিভারি কোলাস্ট্রাম সিক্রেট হতে থাকে। তারপরে কোলাস্ট্রামের পরে যে মিল্ক সিক্রেশন আস্তে আস্তে হতে থাকে, সেই মিল্ক সিক্রেশনের কারণে যদি বেবি সাকিং করে, তা মিল্ক সিক্রেশনের কারণে কি হয়, মায়ের একটা টেম্পারেচার ডেভেলপ করে, কিন্তু মায়ের হচ্ছে একটা টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে এটা কিন্তু পিউপেরিয়ামের কমপ্লিকেশন হিসেবে, যদি বডি টেম্পারেচার খুব বেশি হয়ে যায়, এক্সেসিভ হয়, তখন কিন্তু পিউপেরাল পাইরেক্সিয়া কন্ডিশন ডেভেলপড হতে দেখা যায়। দ্বিতীয় নাম্বার বলছে পিউপেরাল সেপসিস। ঠিক আছে, সেপসিস মিন্স কি, ইনফেকশন। তাহলে কী কারণে পিউপেরাল পিরিয়ডে সেপসিস হতে পারে, ডিউ টু মেট্রাইটিস অর্থাৎ হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ইনফ্লামেশন হলে, এন্ডোমায়োমেট্রাইটিস মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রাইটিস মিন মায়োমেট্রিয়াম ইনফ্লামেশন হলে, আর হচ্ছে প্যারামেট্রিয়ামের ইনফ্লামেশন হলে, আর তার সাথে সাথে সেলুলাইটিস, গোটা সেলুলাইটিস হয়ে একদম হচ্ছে কী হতে পারে, ইনফেকশন হয়ে এই পিউপেরাল সেপসিস ডেভেলপ করতে পারে। এটা কিন্তু খুব মোস্ট কমন এবং খুব ফ্যাটাল একটা কমপ্লিকেশন। 3 নম্বরে সাব ইনভলিউশন মিন্স কী ছিল, হচ্ছে রিভার্ড ব্যাক অফ পেলভিক অর্গান বা জেনাইটাল ট্র্যাক্ট অর্গান। তাহলে এই যে সাব ইনভলিউশন কখন বলবো, ডিউ টু কিসের কারণে করা হয়, এলইউসিএস অর্থাৎ লোয়ার ইউট্রাইন অফ সিজারিয়ান সেকশন, যদি সিজারে ডেলিভারি হয় তার কারণে সাব ইনভলিউশন হয়। প্রোলাপস অফ ইউটেরাস অর্থাৎ ইউটেরাইন প্রোলাপস, মাল্টিপল প্রেগনেন্সির কারণে বা ডিউ টু আরও অনেক ফ্যাক্টরের কারণে কী হয়, ইউটেরাসটা ইনট্যাক্ট থাকে না, ইউটেরাসের পেলভিক অর্গানে থাকে না, সেটা কিন্তু থ্রু ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে থাকে। তাহলে এর কারণে সাব ইনভলিউশন হয়। ইউটেরাইন ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাইন টিউমার ডেভেলপ করলে, রিটার্ডেড অর ইম্পেয়ার্ড ইনভলিউশন অকার্স। ঠিক আছে, এইগুলোর কারণে কিন্তু সাব ইনভলিউশন হতে দেখা যায়। এটা একটা কমপ্লিকেশন। পরের কমপ্লিকেশন কি আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই কী কারণে, সিস্টাইটিস ডিউ টু সিস্টাইটিস অর পাইলাইটিস। সিস্টাইটিস মিনস হচ্ছে ইউরিনারি যে ব্ল্যাডার থাকে, ইউরেথ্রা বা ইউরিনারি ব্ল্যাডার, সেখানে যদি ইনফ্লামেশন হয়, পাইলাইটিস। আর এফেক্ট অফ ফ্রিকোয়েন্ট ক্যাথেটারাইজেশন, যদি ফ্রিকোয়েন্টলি ক্যাথেটারাইজেশন করা হয় তাহলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো হচ্ছে সব কিসের না, ইউরিনারি সিস্টেমের মধ্যে কমপ্লিকেশন হবে। রিটেনশন অর ইনকন্টিনেন্স অফ ইউরিন অর্থাৎ ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে কিসের কারণে, ডিউ টু ব্রুশিং অর ইডিমা অফ ব্ল্যাডার নেক। ঠিক আছে, ব্ল্যাডার নেকের যে পোর্শনটা থাকে সেখানে কোনো কারণে ইডিমেটাস হয়ে গেলে বা ব্রুশিং মিন্স কি না,
ব্লাড সার্কুলেশন না গেলে সেই জায়গাটা ব্রুশিং টাইপের হয়ে যাওয়া, সেই কারণে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স বা রিটেনশনও ডেভেলপ করতে পারে। নেক্সট দেখো কী আছে, পিপিএইচ। ঠিক আছে, পিপিএইচ হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা কমপ্লিকেশন পোস্টনেটাল পিরিয়ডে পিপিএইচ হয়। তারপর আফটার বার্থ ডেলিভারি এর পরেও যদি আমরা অ্যাসেস করব বাচ্চা যখন হয়ে গেল, তারপর ডেলিভারি এর পরে যখন মায়ের প্যাড ইউজ করে যদি 5 মিনিটের মধ্যে একটা প্যাড যদি পুরো ফুললি ব্লাডেড হয়ে যায়, মানে সোক করে নেয়, তাহলে কিন্তু তখন তাকে পিপিই সাসপেক্ট করতে হবে। নেক্সট কি, পেরিনিয়াল টিয়ার্স আর এপিজিওটমি কমপ্লিকেশন। ঠিক আছে, হয়তো এপিজিওটমি দেওয়ার সময় এপিজিওটমি সুচার হচ্ছে অ্যানাসের সঙ্গে লাইগেট হয়ে গেছে বা পেরিনিয়াল টিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আফটার এপিজিওটমি সুচার দ্য এপিজিওটমি সাইট শুড বি চেকড ক্লোজলি। ঠিক আছে, সব ক্লোজলি কিসের জন্য চেক করতে হবে? ফর এনি টিয়ারিং অর চান্স অফ সুচারিং ইন অ্যানাল ওপেনিং। ঠিক আছে, এই কারণে। এরপরে কী হবে, ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে। ব্রেস্ট এনগর্জমেন্ট মিন্স কি, ব্রেস্ট এনগর্জমেন্ট কিসের কারণে হয় সেটা জানি, তাহলে বুঝতে পারবো। ডিউ টু এক্সঅ্যাগারেটেড নর্মাল ভেনাস অ্যান্ড লিম্ফ্যাটিক এনগর্জমেন্ট অফ ব্রেস্ট। ঠিক আছে, মানে ব্রেস্টের যে ব্রেস্টের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অবশ্যই জানা আছে, তো সেই ব্রেস্টের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি লিখি, লিম্ফ্যাটিক ভেসেল থাকে আর তার সঙ্গে সঙ্গে ভেনাস রিটার্নও সেখানে থাকে, আর্টারি থাকবে, ভেনাস রিটার্নও থাকবে, তাহলে সেই লিম্ফ্যাটিক ভেসেল আর ভেনাস রিটার্ন বা ভেনাস যে সিস্টেম থাকে সেখানে কী হবে, সেখানে এক্সঅ্যাগারেশনের কারণে কী হবে, এনগর্জমেন্ট হবে। ঠিক আছে, তার ফলে ব্রেস্টে একটা হেভিনেস ফিল হতে থাকে। এছাড়াও কী কী কমপ্লিকেশন হতে পারে, ক্র্যাকড অর রিট্র্যাক্টেড নিপেল। ঠিক আছে, নিপেল ভালো করে এক্সামিন করে দেখতে হবে যে এটা কিন্তু পোস্টনেটাল এক্সারসাইজ বা পোস্টনেটাল এক্সামিনেশনের সময় ব্রেস্ট এক্সামিনেশনের সময় বেশ কয়েকটি জিনিস দেখতে হয়, ব্রেস্ট এনগর্জমেন্ট আছে কি না, ক্র্যাক নিপেল, রিট্র্যাক্টেড নিপেল, ইনভার্টেড নিপেল। ঠিক আছে, এগুলো কন্ডিশনগুলো চেক করতে হবে কমপ্লিকেশন হিসাবে। তারপর হচ্ছে পিউপেরাল ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস মিন্স হচ্ছে কি না, ওই ম্যাস্টেকটমি করা হয়, ম্যাস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ ব্রেস্ট টিস্যু। তারপরে কি, পিউপেরাল ভেনাস থ্রম্বোসিস। ওকে, পিউপেরাল পিরিয়ডে যদি ডিভিটি, ডিপ ভেনাস থ্রম্বোসিস হয়ে যায়, তাহলে সেটা কিন্তু কমপ্লিকেশন হিসেবে ধরা পড়ে। ডিপ ভেনাস থ্রম্বোসিস কেন ডেভেলপ করতে পারে, যে ভেনাস রিটার্নটা কিন্তু ঠিকঠাকভাবে হার্টের দিকে হবে না, তার ফলে কি হবে না, ডিপ ভেনাস থ্রম্বোসিস হচ্ছে লেগে ডেভেলপ করতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন আর পোস্টপার্টাম এক্লামশিয়া। ওকে, পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম সাইকোসিস যেটাকে বলা হয়, এটা কিন্তু মায়েদের বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে ডেভেলপ করতে পারে। তার সঙ্গে তখন কিন্তু কনভারসেশন করেই তখন বুঝতে হবে যে তার মধ্যে একটা সাইকোলজিক্যাল কন্ডিশন বা ইমোশনাল কন্ডিশন হচ্ছে একটা কাজ করছে। আর পোস্টপার্টাম এক্লামশিয়া যদি কারোর হাইপার টেনশন থেকে থাকে, আগে থেকে হাইপার টেনশন এইচটিএনের হিস্ট্রি থাকে, তারপরে বেবি ডেলিভারি হয়ে গেল, তারপরে কিন্তু অনেকে বাড়ি যাওয়ার পরেও উইথিন 2 উইক্সের মধ্যে কিন্তু এই পোস্ট এক্লামশিয়া ডেভেলপ করতে পারে। আর কী হয়, উন্ড ইনফেকশন আর হচ্ছে ডেহিসেন্স, উন্ড থেকে ইনফেকশন হতে পারে। এবারে এই যে পিউপেরাল সেপসিস পড়লাম, এই পিউপেরাল সেপসিস বলতে কি বোঝায় না, ইট ইজ এ জেনাইটাল ট্র্যাক্ট ইনফেকশন। এটা একটা জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন রেজাল্টিং ফ্রম ব্যাকটেরিয়াল ইনভেশন ডিউরিং আর আফটার লেবার। ডিউরিং লেবার করার সময় বা আফটার লেবারের পরে কোনো ব্যাকটেরিয়াল ইনভেশন যদি হয়ে থাকে, তাহলে জেনিটাল ট্র্যাক্টে যে ইনফেকশন হয় তাকে পিউপেরাল সেপসিস বলে। তাহলে এটা প্রিভেনশন করতে হবে অবশ্যই। তো এই প্রিভেন্টিভ মেজারগুলো কী কী আগে দেখে নিই। কোন কোন অর্গানিজমের কারণে এই পিউপেরাল সেপসিস? গ্রুপ এ হিমোলাইটিক। ঠিক আছে, মানে গ্রুপে বিটা হিমোলাইটিক যে ব্যাকটেরিয়া পড়েছিলাম, সেই কারণে স্ট্যাফাইলোকক্কাস, গনোকক্কাই, ইকোলাই, সিউডোমোনাস, ক্লেবেসেল্লা। ঠিক আছে, তাহলে এই মাইক্রো অর্গানিজমগুলোর কারণে কিন্তু কি হয়ে থাকে না, এই যে পিউপেরাল সেপসিস যেটা, সেটা কিন্তু ডেভেলপড হয়ে থাকে। এরপরের প্রিভেন্টিভ মেজারগুলো কী কী হবে? প্রিভেন্টিভ মেজার টু রিডিউস পিউপেরাল সেপসিস ইনক্লুড, ফার্স্ট হচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ডে। অ্যান্টিনেটাল পিরিয়ডে কী কী করতে হবে? প্রপার ডায়েট, ঠিকঠাকভাবে যথোপযুক্ত যে অ্যান্টিনেটাল পিরিয়ডে যে সমস্ত ডায়েটগুলো বা এক্সট্রা ক্যালোরি
ফ্যাট, তারপর হচ্ছে ফ্যাট কতটা খাবে, প্রোটিন কতটা খাবে, পার ডে রিকোয়ারমেন্ট কত, ক্যালোরি পার ডে রিকোয়ারমেন্ট কত, তার সঙ্গে আয়রন, ফলিক অ্যাসিডযুক্ত খাবার, তারপর হচ্ছে ভিটামিনযুক্ত খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার, এইগুলো কিন্তু কী করতে হবে, ভালো করে প্রোভাইড করতে হবে। আর কি অ্যানিমিয়া অ্যান্ড ডায়াবেটিস শুড বি ট্রিটেড, ঠিক আছে, অ্যানিমিয়া এবং ডায়াবেটিস কী করতে হবে, ট্রিট করতে হবে প্রপার ওয়েতে, তার ফলে হতে পারে কমতে পারে। আর লোকাল অর ডিস্ট্যান্ট ইনফেকশন শুড বি ট্রিটেড, ঠিক আছে, কোনো যদি লোকালি কোনো ডিজিজের কারণে কোনো ইনফেকশন যদি হয়ে থাকে বা ডিস্ট্যান্ট ইনফেকশন কোনো হয়ে থাকে, সেইগুলোকে যথাযথ সময়ে আর্লি ট্রিট করতে হবে। অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স লেট ইন প্রেগনেন্সি, ঠিক আছে, প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে অ্যাভয়েড করা দরকার। এবার হচ্ছে ইন্ট্রান্যাটাল পিরিয়ডে কী কী মেজারমেন্ট করা হয়। ইন্টারন্যাটাল পিরিয়ডে দেখো, স্ট্রিক্ট অ্যাসেপটিক অ্যান্ড অ্যান্টিসেপটিক মেজার ফর দ্য পেশেন্ট, অ্যাটেন্ডেন্স ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো আমি ইউজ করি না কেন আর যেই অ্যাটেন্ডেন্স থাকবে এবং পেশেন্ট, তাদেরকে অ্যাসেপটিক অ্যান্টিসেপটিক হচ্ছে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। মিনিমাইজ ভ্যাজাইনাল এক্সামিনেশন, যত পারভ্যাজাইনাল এক্সামিনেশন কম করা যাবে, যত কম হবে তত ভালো। আর তার সাথে এক্সেসিভ ব্লাড লসটাকে রিপ্লেস করতে হবে খুব তাড়াতাড়ি। এবার জেনারেল ট্রিটমেন্টে কী কী ইনক্লুড করা হয়, জেনারেল ট্রিটমেন্টে হাইজিন, ঠিক আছে, হাইজিন প্র্যাকটিস অবশ্যই করতে হবে বাই হ্যান্ড ওয়াশিং, আইসোলেশনে রাখতে হবে সেপারেট রুমে, ডায়েট প্রোভাইড করতে হবে লাইট ডায়েট হাই ইন ভিটামিন মিনারেল, যেটা আগেই বলেছিলাম অ্যান্টিনেটাল পিরিয়ডে। আর হচ্ছে রেস্টোরেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস ব্যালেন্স, কারেকশন অফ অ্যানিমিয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু জেনারেল মেজার্সের মধ্যে পড়বে। আর কি করতে হবে জেনারেল মেজার্সের মধ্যে, দেখো আছে অ্যানালজেসিক প্রোভাইড করা, অ্যান্টিপাইরেটিক, কোল্ড ফোমেন্টেশনস, তার সঙ্গে অ্যাসেস করতে হবে পালস রেট, টেম্পারেচার, বিপি অর্থাৎ ভাইটাল সাইন, তার সঙ্গে ভ্যাজাইনাল ব্লিডিং, লোকিয়া এর কি কোন কালার হচ্ছে, আর ম্যানিফেস্টেশন অফ ডিভিটি অর্থাৎ ডিপ ভেনাস থ্রম্বোসিস। নেক্সট কি অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। কিন্তু অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে কি কি ইনক্লুড করছে দেখো, অ্যান্টিবায়োটিক থেরাপিতে ফার্স্ট হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যাম্পিসিলিন ইউজ করা যেতে পারে, আর সেফালোস্পোরিন, এইগুলো কিন্তু সব এপিএসটি প্রপার স্কিন টেস্ট করে আর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন নিয়ে, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল অথবা ক্লিন্ডামাইসিন, জেন্টামাইসিন অথবা ওয়ান অফ দিস রেজিমেন স্টার্টেড টিল দ্য রেজাল্ট অফ কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। আর কি কি করা যেতে পারে, প্রপার উন্ড কেয়ার নিতে হবে কিন্তু, অ্যান্ড হচ্ছে ট্রিটিং রিডিউসিং ইনভেসিভ প্রসিডিওর, প্রপার কেয়ার অফ এপিজিওটমি অর সিজারিয়ান ইনসিশন। আর কি করতে হবে, রেগুলার ক্লিনিং করতে হবে অ্যান্ড মনিটরিং অফ সাইন অফ ইনফেকশন, যে এপিজিওটমি সুচার দেওয়া হয়েছিল বা ডেইসেন্স যাই থাক না কেন আফটার সিজারিয়ান সেকশনের পরে, সেইগুলো কিন্তু প্রপার ওয়েতে কী করতে হবে, ক্লিনিং করতে হবে এবং মনিটরিং করতে হবে সাইন অফ ইনফেকশনের জন্য। আর মিনিমাইজিং আননেসেসারি ইনভেসিভ প্রসিডিওর ডিউরিং চাইল্ডবার্থ, কোনোরকম এক্সট্রা কোনো আর্টিকেলও আমি ইউজ করবো না ইনস্ট্রুমেন্ট, যাতে একটা স্পন্টিনিউয়াস অন্য কোনো কমপ্লিকেশন হয়ে যেতে পারে, সেই সব কিছু করবো না। তাহলে মিনিমাইজ করতে হবে আননেসেসারি কোনো ইনভেসিভ প্রসিডিওরগুলোকে। আজকে তাহলে এই পর্যন্তই পিউপেরিয়াম পিরিয়ড সম্বন্ধে। এরপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।